দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমাদের চ্যানেলের সংবাদগুলি আপনি প্রত্যেকদিন সবার প্রথমে দেখতে পারবেন। আর কোন এলাকা থেকে সংবাদ দেখছেন লিখে জানাতে পারেন আপনারা কমেন্ট বক্সে। আজকের এই মুহূর্তের এক্সক্লুসিভ রাজ্য দেশ বিদেশের সংবাদগুলি বাছাই করা খবরগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি সরাসরি। বাংলাদেশি পণ্যে নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। বাংলাদেশ থেকে আসা আরও এক ধরনের পণ্য ভারতের স্থলপথে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বাণিজ্য মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। জানানো হয়েছে, বাংলাদেশের কোনো পাট বা শণের তৈরি পণ্য স্থলপথে ভারতে আর ঢুকতে পারবে না কোনোভাবে। কেবল মহারাষ্ট্রের নবী মুম্বইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে ওই ধরনের পণ্য প্রবেশের অনুমতি মিলবে। গত মে মাসে বাংলাদেশে তৈরি রেডিমেড পোশাকের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাণিজ্য মন্ত্রক। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ভারতের মাটি হয়ে যেই সমস্ত পণ্য নেপাল বা ভুটানে যায় সেগুলির ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। ভারতের স্থল বন্দর ব্যবহার করে পাট এবং শণের তৈরি পণ্য নেপাল এবং ভুটানে পাঠাতে পারবে বাংলাদেশ। তবে একই পণ্য নেপাল বা ভুটান থেকে পুনরায় ভারতে রপ্তানি করতে গেলে তার অনুমতি দেবে না ভারত সরকার। মে মাসে ভারত সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বাংলাদেশের রেডিমেড পোশাক, খাবার ইত্যাদি স্থলবন্দর দিয়ে ভারতে আমদানি করা হবে না। নিষেধাজ্ঞার তালিকায় ছিল ফল, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, তুলা, সুতির পোশাক, প্লাস্টিক, পিভিসি দিয়ে তৈরি জিনিস, রঞ্জকের মতো পণ্য। এগুলি বাংলাদেশ থেকে অসম, মিজোরাম, মেঘালয় কিংবা ত্রিপুরার কোনো শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছিল বাণিজ্য মন্ত্রক। এছাড়া পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা, ফুলবাড়ি শুল্ক কেন্দ্রের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা জারি করেছিল মোদী সরকার। এর আগে এপ্রিল মাসে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। অপরদিকে ভারতের আদানি গোষ্ঠীর ৩,০০০ কোটি টাকার বকেয়া মিটিয়ে দিল বাংলাদেশ। বিদ্যুতের জন্য আর কত দেওয়া বাকি, কি সমঝোতা জানাচ্ছি আপনাদেরকে। ভারতের আদানি গোষ্ঠীর বিদ্যুতের জন্য ৩,০০০ কোটি টাকার বকেয়া মিটিয়ে দিয়েছে বাংলাদেশ। জুন মাসে ওই টাকা দেওয়া হয়েছে। আদানি গোষ্ঠীর কর্তারা টাকা পাওয়ার কথা স্বীকার করেছেন। সূত্রের খবর, আদানিদের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমঝোতা হয়েছে। সঠিক সময়ে বাকি বকেয়া মিটিয়ে দিলে দেরি করে টাকা দেওয়ার জন্য বাড়তি খরচ বা লেট পেমেন্ট সারচার্জ করতে হবে না বাংলাদেশকে বলে জানিয়েছে আদানি গোষ্ঠী। ঝাড়খণ্ডে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সমগ্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। 2017 সালে চুক্তি অনুসারে ঝাড়খণ্ডের গোট্টায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে রপ্তানি করা হয় 1600 মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু গত অক্টোবরে এই সরবরাহের পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছিল মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার। তাদের কাছে আদানিদের বিদ্যুতের খরচ বাবদ বকেয়া ছিল 5,500 কোটি টাকার বেশি। জুন মাসের মধ্যে 3,700 কোটি টাকা দেওয়ার কথা ছিল, বাংলাদেশ দিয়েছে 3,200 কোটি টাকা। জুন মাসে এখনো পর্যন্ত আরও 500 কোটি টাকা বকেয়া রয়েছে বলে জানা যাচ্ছে। অপরদিকে পাকিস্তানি সেনা কনভয়ে ভয়াবহ আত্মঘাতী হামলা, মৃত 13। ফের পাকিস্তানি সেনার ওপর বর্বর হামলা, সেনার কনভয়ে ধাক্কা, বিস্ফোরক বোঝাই গাড়ির। এই ঘটনায় নিহত অন্তত 13 পাকিস্তানি সেনাকর্মীর। শনিবার সকালে আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান। মীর আলী এলাকায় ওই হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর নামের একটি জঙ্গি সংগঠন, যারা তেহরিক-ই-তালিবান পাকিস্তানের ছায়া সংগঠক বলে জানা যাচ্ছে। এদিকে এই হামলার জন্য ভারতকে দায়ী করে বিবৃতি দিয়েছে পাকিস্তান। সেই দাবি উড়িয়ে দিয়েছে ভারত। শনিবার রাতে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ঘরোয়া ব্যর্থতার দায় ভারতের উপর চাপিয়ে পাকিস্তানের সেনার বিবৃতি আমরা দেখেছি। আমরা এই ভিত্তিহীন অভিযোগ পুরোপুরি খারিজ করছি। পাকিস্তান সেনা সূত্রে খবর, শনিবার সকালে আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী এলাকা দিয়ে যাচ্ছিল সেনার কনভয়। হঠাৎই কনভয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। সেনা কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে, বিস্ফোরক ঠাসা ওই গাড়ির ধাক্কায় জোরালো বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাকর্মীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় 13 জন সেনাকর্মীর। জখম হয়েছেন আরও 10 জন সেনাকর্মী, তাদের অবস্থা আশঙ্কাজনক। ব্রিক্স সম্মেলন, ব্রাজিল যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগ দিচ্ছেন না পুতিন এবং জিনপিং। আগামী সপ্তাহে ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিক্স সম্মেলন। আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে থাকছেন না অন্যতম প্রধান 2 সদস্য দেশের শীর্ষ রাষ্ট্রনেতা। জানা গিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিক্স সম্মেলনে অংশ নিচ্ছেন না। তবে প্রতিনিধি পাঠাবেন তারা। রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী
সের্গেই লাভরভ। চীনের তরফে আসবেন প্রধানমন্ত্রী লি কিয়াং। সূত্রের খবর, পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ব্রাজিল সেই আদালতের নির্দেশ মেনে চলে। সেক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট সম্মেলনে এলে তার গ্রেপ্তারির আশঙ্কা রয়েছে, সেই কারণেই তিনি হাজির হচ্ছেন না। তবে জিনপিংয়ের অনুপস্থিতির কারণ স্পষ্ট নয়। শোনা যাচ্ছে দেশের অভ্যন্তরীণ কারণে সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট। আগামী 6 এবং 7 জুলাই ব্রাজিলের রিও ডি জেনেরিওতে আলোচনায় বসছেন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি। প্রথমে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ওই মঞ্চ গঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে আরও 5 নতুন সদস্য দেশ যুক্ত হয়েছে। সব মিলিয়ে সদস্য দেশের সংখ্যা 10। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের পাশাপাশি ঘানা, ত্রিনিদাদ, আর্জেন্টিনা, নামিবিয়ায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 2রা জুলাই দিল্লি থেকে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 9 তারিখ দেশে ফিরবেন। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। বাংলায় কথা বলার জন্যে বাংলাদেশি তকমা। দিল্লি পুলিশের হাতে আটক ভারতের পশ্চিমবঙ্গের দিনহাটার 7 জন। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলাই হলো কাল। বাংলাদেশের সন্দেহে আটক করা হলো বাংলার 8 জনকে। পরে একজনকে ছেড়ে দিলেও বাকি 7 জন এখনও আটক। তাদের সচিত্র আসল পরিচয়পত্র থাকলেও পুলিশ কোনো কথা শুনতে রাজি নয়, তেমনই অভিযোগ উঠেছে। আটক হওয়া 7 জন পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার সাবেক ছিটমহল এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। সাম্প্রতিক অতীতে ভিন রাজ্যে পশ্চিম বাংলার একাধিক শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল। মহারাষ্ট্র পুলিশ বাংলার কয়েকজনকে পাকড়াও করে বাংলাদেশে পুশব্যাকও করেছিল। পরে তারা বিএসএফ, বিজিবির ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বাড়ি ফিরে আসেন। এই ঘটনার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা ব্যানার্জি। জানা যাচ্ছে, বাংলায় নিজেদের মধ্যে কথা বলছিলেন। বাংলায় কথা বলতে দেখে সন্দেহ হয়েছিল দিল্লি পুলিশের। 3-4 দিন আগে বাংলাদেশি সন্দেহে তাদের পাকড়াও করা হয় বলে অভিযোগ। সঙ্গে থাকা পরিচয়পত্র দেখালেও পুলিশ তাদের কোনো কথা শোনেনি বলে অভিযোগ। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের দ্বারস্থ হয়েছে ওই সমস্ত পরিবারগুলি। মন্ত্রী অভিযোগ করেছেন, বিজেপি পরিকল্পিতভাবেই ঘটনা ঘটাচ্ছে দেশ জুড়ে। বাংলার মানুষকে বাংলাদেশি হিসেবে দাগিয়ে দিয়ে ভয় দেখানো হচ্ছে। এ বিষয়ে আরও জোরালো প্রতিবাদ হবে রাজ্য জুড়ে। এটা ব্রিজ নাকি মরণ ফাঁদ? ব্রিজের মাঝখানে একই করেছেন ইঞ্জিনিয়াররা। হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। সাসপেন্ড 7 ইঞ্জিনিয়ার। একেবারে নতুন ওভারব্রিজ। স্থানীয় মানুষের কথা ভেবে পরিকল্পনা। কিন্তু কাজ সম্পন্ন হওয়ার পর থেকে জোর চর্চা গোটা দেশ জুড়ে ওই ওভারব্রিজ নিয়ে। কখনো উপহাস, কখনো উদ্বেগ। পরিস্থিতি এমন, একসঙ্গে 7 ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করতে বাধ্য হলেন মধ্যপ্রদেশ সরকার। ঠিক কি হয়েছে? নয়া ওই ওভারব্রিজের মাঝখানেই 90 ডিগ্রি বাঁক দেওয়া হয়েছে। ফলে একেবারে শুরু থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছে ওই ওভারব্রিজ। মাঝ রাস্তা ওই বাঁক যে কোনো মুহূর্তে তা দুর্ঘটনার কারণ হতে পারে। তীব্র সমালোচনার মুখে পড়ে হস্তক্ষেপ করল রাজ্য সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, আইসবাগ আরবি নির্মাণে গুরুতর অবহেলার বিষয়টিকে আমি তদন্তের নির্দেশ দিয়েছিলাম। তদন্ত রিপোর্টের ভিত্তিতে 8 জন পিডব্লিউডি প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ঘটনায় 2 জন প্রধান ইঞ্জিনিয়ার সহ 7 জন ইঞ্জিনিয়ারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। একজন অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে নির্মাণ সংস্থা, পরামর্শদাতা সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। ওই ওভারব্রিজ আবার ঠিক কবে নতুন করে তৈরি করা হবে, উদ্বোধন করা হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। গয়না চুরি করে পালানোর সময় ওড়িশায় ধৃত পশ্চিম মেদিনীপুরের যুব বিজেপির সম্পাদক। সোনার দোকানে গয়না চুরি করে চম্পট দেওয়াই ছিল মূল লক্ষ্য। আর সেই কাজ করতে গিয়ে ধরা পড়ল বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা যুব মোর্চার সম্পাদক সোমনাথ সাহু। এ ঘটনা সামনে আসতেই ছি রব উঠেছে গোটা জেলা জুড়ে। জানা গিয়েছে, জেলা যুব মোর্চার সম্পাদক সোমনাথের বাড়ি মেদিনীপুর শহরের সাহেবচক এলাকায়। এ নিয়ে সরব হয়েছে রাজ্য তৃণমূল। অভিযোগ, ওড়িশার জলেশ্বর থানা এলাকার একটি সোনার দোকান থেকে প্রায় 25 লক্ষ টাকা মূল্যের সোনার গয়না নিয়ে চম্পট দেন গেরুয়া বাহিনী সদস্য সোমনাথ। ইতিমধ্যে সেই সোনার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। গয়না চুরি করে পালানোর সময় দোকানের লোকজন, স্থানীয় বাসিন্দারা সোমনাথদের কালো স্করপিও গাড়ির পেছনে ধাওয়া করে প্রায় 8 কিমি দূরে রাস্তার ধারে ডিভাইডারে গিয়ে গাড়িটি ধাক্কা মারে। ওড়িশা পুলিশ গ্রেপ্তার করে সোমনাথ এবং তার সাগরেদদের। পুলিশ টানা জিজ্ঞাসাবাদ করছে তাদেরকে। সামনেই পড়ছে জুলাই মাস। নতুন মাসের শুরুতেই একাধিক নিয়মে বিরাট বড় বদল। দেখে নেব এক নজরে। এলপিজি গ্যাসের দাম পরিবর্তন করা হবে মাসের শুরুতেই। জুলাই মাসের শুরুতেই আর আধার ছাড়া নতুন প্যান কার্ড ইস্যু করা হবে না। নন এসি ক্লাসে ভাড়ার হার প্রতি কিলোমিটার 1 পয়সা করে বাড়ানো হবে 1 জুলাই থেকে।
এসি ক্লাসে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ভাড়া বাড়ানো হবে। আইআরসিটিসি থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার লিঙ্ক এবং ওটিপি এবার হচ্ছে বাধ্যতামূলক 1 জুলাই থেকে। আইসিআইসিআই ব্যাংকে নির্ধারিত সীমার চেয়ে বেশি বার টাকা তুললে 23 টাকা করে দিতে হবে চার্জ। ফোনপের মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল দিলে এবার থেকে 1% অতিরিক্ত চার্জ দিতে হবে আপনাকে 1 জুলাই থেকে। বিদ্যুৎ এবং জল বিল এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আলাদা চার্জ দিতে হবে। এই নিয়মগুলো চালু হচ্ছে জুলাই মাসের শুরু থেকেই। নিম্নচাপের ভ্রুকুটি, কোথায় কেমন বৃষ্টিপাত, পশ্চিমবাংলার ওয়েদার রিপোর্টটি এক নজরে দেখে নিচ্ছি আমরা। বাংলায় আবারও চরম দুর্যোগের ঘন ঘটা, ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, উত্তর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি রয়েছে সতর্কবার্তা। আজ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কলকাতা, 2 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। পরশু মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। বুধবার আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে। আগামী বৃহস্পতিবারও দক্ষিণের সমস্ত জেলায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। অপরদিকে উত্তরবঙ্গের 8 জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। রবিবার, সোমবার, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার কিছু কিছু স্থান জুড়ে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। বুধবার ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলাতে।